প্রথম পর্বে আপনারা শুনেছেন চাটুজ্যেমশাই নিজের ক্লাব ঘরে এসে বিশুর বাইক দেখে আশ্চর্য হন, কারণ সেই বাইকটা ব্যাংক অন্য একজনের থেকে বন্ধক রেখেছিল। চাটুজ্যেমশাই নিজের অতীতের ঘটনা স্মরণ করলেন, যেখানে তিনি যান বর্ধমানে নিজের পারিবারিক কাজে, এবং সেখানে তিনি জানতে পারেন লক্ষ্মীমণি ও তার পরিবারের ঘটনা। কোনো এক অলৌকিক বিপদের মধ্যে তারা এসে পড়েছে। খুড়োমশাই ও চাটুজ্যেমশাই যখন ভাবছেন এই সমস্যা থেকে কি করে তাদের বাঁচানো যায়, তখনই তাদের আলাপ হয় মৈত্র মশাইয়ের সাথে। তারপর কি হয় জানতে হলে আমাদের সঙ্গে জুড়ে থাকুন প্রেতযক্ষর দ্বিতীয় ও অন্তিম পর্ব নিয়ে। গল্প পাঠে শুভ্রনীল এবং গল্পের সূত্রধার আমি প্রবাল। স্টে টিউনড। বসেছিলাম লক্ষ্মীমণির বাড়ির দাওয়াতে। কাল যে ঘটনা ঠাকুরমশাই আমাকে বিশদে বলেছেন, সেটাই এবার কাকাকে বলা হলো। সকালে চণ্ডীখুড়ো আমাকে যেটা বললেন সেটাও জানালাম। লক্ষ্মীমণি একটু কেঁদেও নিয়েছেন এর মাঝখানে। পরিস্থিতি গম্ভীর হয়ে আছে। কাকা কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে বললেন, এই জমিতে এমন কিছু একটা রয়ে গেছে যেটা ভালো নয় মা। তোমাদের কপালে অনেক দুর্ভোগ আছে। সেটা কি মৈত্রমশাই? না, ঠিক বুঝতে পারছি না। তবে কোনো সাধারণ বাস্তুদোষ নয়, খুব জটিল কোনো ভূমিবন্ধন। এর কারণ বা উৎস খুঁজে না পেলে একে প্রতিহত করা মুশকিল, যথেষ্ট মুশকিল। আর যদি সেটা প্রতিহত না করা যায়, তাহলে আরো রক্ত ঝরবে। যে নেমে এসেছে তার রক্তের পিপাসা এখনো মেটেনি চক্রবর্তী মশাই। আরো শিকার ধরার জন্য সে ওঁত পেতে আছে। তৃপ্ত না হওয়া পর্যন্ত সে একের পর এক বলি নিয়েই যাবে। আমরা সবাই হতবাক হয়ে বসে আছি। এমন সময় লক্ষ্মীমণির 8 বছর বয়সী মেয়ে বিনু এক গ্লাস জল আর একটা বাতাসা এনে মৈত্রমশাইয়ের হাতে দিয়ে পাখা গিন্নির মতো বলল, আরে রোদে তেতে পুড়ে মুখটা শুকিয়ে গেছে একেবারে। এই বাতাসাটা দিয়ে জলটা খেয়ে নাও দেখি, একটু বাতাস করব। আমরা সবাই হেসে উঠলাম। মৈত্রমশাই কিন্তু হাসলেন না। বাতাসাটা হাতে করে অদ্ভুত চোখে কিছুক্ষণ বিনুর দিকে চেয়ে রইলেন। তারপর বাতাসাটা গুঁড়ো গুঁড়ো করে গ্লাসের জলে মিশিয়ে খানিকটা খেয়ে বাকি জলটা দিয়ে বিড়বিড় করতে করতে বাড়ির চারিদিকে ছিটিয়ে দিলেন। ঠাকুরমশাই জিজ্ঞেস করলেন, এটা কি করলেন মৈত্রমশাই? মেয়েরা মায়ের জাত চক্রবর্তী মশাই। মা যখন স্নেহ ভরে সন্তানের মুখে অন্ন তুলে দেন, তখন তার থেকে মহত্তর মঙ্গলোপচার আর কিছুই হতে পারে না। শুনুন চক্রবর্তী মশাই, আমি আজ কিছু স্থান বন্ধন করে দিয়ে গেলাম, তবে ক্ষণস্থায়ী। আপনি যে করে হোক কালকের মধ্যে এই জমির ইতিহাস জানার চেষ্টা করুন। রোগ না জানলে প্রতিকারের ব্যবস্থা করতে পারবো না। পরশু রাতে আমার ট্রেন, তার আগেই আমি এর একটা ব্যবস্থা করে দিয়ে যেতে চাই। 3 জনে উঠে পড়লাম। অনেক কাজ বাকি। আসার পথে কাকাকে শুধু একটা কথাই জিজ্ঞেস করলাম, আচ্ছা, ধুলোর ঝড় তুলে কে আপনাকে ডাকছিল কাকা?
আমি তো কিচ্ছু বুঝতে পারছিলাম না। কাকা মৃদু হাসলেন, কিছু বললেন না। চণ্ডীখুড়ো চিন্তিত মুখে বললেন, ইতিহাস তো বলতে পারবো না বাবা। জমিটা রতন হাজরার বাপ কিনেছিল জমিদার দিগম্বর মিত্রর কাছ থেকে, এইটুকু জানি। তার আগে জমিটা কার ছিল সে কথা তো জানি না। তবে মিত্রের বংশের উত্তরাধিকারীরা এখনো আছেন। তাদের দলিল দস্তাবেজ ঘেঁটে দেখলে কিছু জানা গেলেও যেতে পারে। আমার সঙ্গে ঠাকুর মশাই ছিলেন। কাকা ঠাকুর মশাইয়ের বাড়িতে নিজের ঘরে ঢুকে সেই যে দৌড় দিয়েছেন আর খোলার নাম নেই। তাকে নাকি কিছু প্রস্তুতি নিতে হবে। তবে আমাকে আর ঠাকুর মশাইকে পই পই করে বলে দিয়েছেন যে করে হোক আজ বা কালকের মধ্যে ওই বাস্তুর ইতিহাস যেন খুঁজে বার করি, নইলে লক্ষ্মীমণি আর তার 3টি সন্তান কেউ বাঁচবে না। ওই বাস্তু ছেড়ে গেলেও বাঁচবে না, বরং যেখানে যাবে সেখানেই এই অভিশাপ নিজের থাবা বসাবে। সেই রামও নেই, সেই অযোধ্যাও নেই, সেই দিগম্বর মিত্তিরও নেই, আবার জমিদার বাড়ির সেই দাপটও নেই। দিগম্বর মিত্তিরের নাতি সুবল এখন স্কুলে পড়ায়। সে আর তার পরিবারের পুরো জমিদার বাড়ির একটা অংশে বাস করে। তাদের জমিদারির দস্তাবেজ খুঁজে দেখবার মতো কেউ অবশিষ্ট আছে বলে তো জানি না। দিগম্বর মিত্রের নায়েব ছিলেন হাজারি সরকার, এই গ্রামেই থাকেন। তাকে বললে তিনি হয়তো ঠিক দলিল খুঁজে দিতে পারবেন। তবে সরকার মশাইয়ের অনেক বয়স হয়েছে, পারবেন কিনা জানা নেই। কাকা, একবার গিয়ে কথা বলতে দোষ কি? দেখাই যাক না কি হয়। তা অবশ্য নেই। চলো আমিও যাই, নইলে তোমাদের চিনতে নাও পারেন। সরকার মশাইয়ের ভদ্রাসন বরশুল যাবার পথে পড়ে। হাতাওয়ালা দোতলা বাড়ি, সামনে ছোট বাগান, লাল সিমেন্টের শান বাঁধানো দাওয়ায় বসে সরকার মশাই মুড়ি খাচ্ছিলেন। বয়স প্রায় 80 ছুঁই ছুঁই হলে কি হবে, মেরুদণ্ড একেবারে টান টান, উজ্জ্বল গৌরবর্ণ দেহ, খাড়া নাক আর খরধূর্ত চোখ দেখে প্রাক্তন নায়েব মশাইকে চিনে নিতে অসুবিধে হয় না। চণ্ডীখুড়ো নিজের পরিচয় দিতে চোখ কুঁচকে বললেন, কোন চণ্ডী? নিতাই মুখুজ্জের ছেলে, মানে রামেশ্বর মুখুজ্জের নাতি? ও ও বাপরে, বুড়োর স্মৃতিশক্তি দেখে চমকে গেলাম। তবে এত স্মৃতিশক্তিতেও খুব একটা লাভ হলো না। বুড়ো জমিটার কথা মনে করতে পারলেন বটে, সে নিয়ে কিছু একটা অশান্তি হয়েছিল সেটাও মনে করতে পারলেন, কিন্তু কি হয়েছিল সেটা আর বলতে পারলেন না। ঠাকুরমশাই একবার দলিল দস্তাবেজ দেখার কথাটা তুললেন, তাতে বুড়ো হেসে বললেন, সে কি আর আছে, অনেক দলিল তো শেষ দরে বিক্রি করে দেওয়া হয়েছে, আর বাকি যা ছিল সব উইয়ে খেয়ে শেষ করে দিয়েছে। না হে বাপু, ওই পথে হেঁটে লাভ হবে না। হতাশ হয়ে উঠে আসছি। এমন সময় একটা কথা মাথায় এলো। জিজ্ঞেস করলাম, দাদামশাই, ও দাদামশাই, বলছি আপনাদের সময়কালের আর কেউ আছেন যিনি এখনো বেঁচে আছেন? তাকে জিজ্ঞেস করলে হয় না? দাদামশাই ডাক শুনে বুড়ো সরকার মশাই বেশ প্রসন্ন হলেন। তারপর অনেক ভেবেচিন্তে বললেন,
মিত্তির মশাইয়ের খাস ঠেলেছিল আব্দুল। জমিদার বাড়ির মৃধার কাজ করত, আর মিত্তির মশাই কোথাও গেলে পাহারা নিয়ে নিয়ে যেত। সে আমার থেকেও কয়েক বছরের বড়। শুনেছি এখনো বেঁচে আছে, তাকে জিজ্ঞেস করতে পারো। আব্দুলের বাসস্থান যে গ্রামে, তার নাম বাজে সালেপুর। যখন পৌঁছলাম তখন বিকেল। আব্দুল শেখ উঠোনের চাটাই বিছিয়ে বসে নাতি নাতনিদের সঙ্গে কাঁচা আম মাখা খাচ্ছিলেন। এই বয়সেও বেশ শক্ত সমর্থ শরীর, আবলুস কাঠের মতো গায়ের রং, ন্যাড়া মাথা, সাদা দাড়িতে ভদ্রলোককে বইয়ের পাতা থেকে উঠে আসা চরিত্র বলে মনে হওয়া অস্বাভাবিক নয়। কার্যগতিকে দেখা গেল আব্দুল মিয়ার মনে আছে সবই, কিন্তু সব কথাই ঐতিহাসিক রেফারেন্স টেনে শুরু করেন। যেমন বয়স কত জিজ্ঞেস করতে বললেন, সেবার সেবার সেইবার প্রথম বড় যুদ্ধ লাগলো সেবার। অথবা ছোট ছেলে জন্মালো কবে জিজ্ঞেস করতেই শুরু করলেন, সেই যেবার সুভাষবাবু রেঙ্গুন অবধি চলে গেলেন। এই সব আর কি। যাক, অনেক কষ্টে ইতিহাসের অনেক মাইল ফলক পেরিয়ে আসল প্রসঙ্গে এলাম। বুড়ো শোনামাত্র বলল, ভোলোর মাঠের সামনের জমিটা, পেছনে বাঁশ বাগান আর মস্ত ডোবা আছে। সেই জমিটার কথাই যে বলা হচ্ছে সেটা জানানো হলো, তবে ডোবা যে আর মস্ত নেই সে কথাটা শুনে বুড়ো দুঃখ করলেন খুব। ওই ডোবা থেকে কত কই মাছ ধরেছিল সেই যেবার লাল বাহাদুর শাস্ত্রী যুদ্ধ জিতলেন। ওরে বাবা! তারপর আমরা সবাই চেপে ধরে বললাম, দাদা যান ওই সব পরে শুনবো, আগে বলুন না ওই জমিটা কার ছিল, মানে দিগম্বর মিত্র হাতে এলোই বা কী করে? দোহাই দাদা যান আপনাকে, বলুন না। আরও বেশ কিছু আগরুম বাগরুম শোনার পর আসল কথা জানা গেল। একদিন ভিন গা থেকে একটা ডাকা বুকো লোক এসে জমিদার বাবুকে বেন্নাম ঠুকে দাঁড়ালো। ছোটখাটো চেহারা ছিল, এক মাথা ঝাগড়া ঝাগড়া চুল, গাল ভরা দাড়ি ছিল, আর কেমন যেন লাল লাল কাপড় পরে এসেছিল। এসে বলল তার নাম নাকি কালী কিঙ্কর ভট্টাচার্য, বাঁকড়োয় বাড়ি বলেছিল। সংসারে অশান্তি হলে সব ছেড়ে ছুড়ে এখানে চলে এসেছে। বাবু ওর কাছে বসবাস করার জন্য কিছু জমি চেয়েছিল। বাবু খুব হুঁশিয়ার আর হিসেবে লোক ছিলেন, তিনি কিছু বাস্তু জমি দিলেন না। ওই বাঁশ বন দেখিয়ে লোকটাকে বললেন পারলে সে যেন ওই বন কেটে সাফ করে বসত বানিয়ে নেয়। কিছু টাকাও দিলেন ঋণ হিসেবে, আর দুজন কামলা দিতে চাইলেন বাঁশ বন কাটতে সাহায্য করবে তার জন্যে। কিন্তু লোকটা বললো তা চাই না, সে একাই পারবে। শুনে আমরা মুখ চেপে হাসলাম। তবে লোকটা কিন্তু তার কথা রেখেছিল। সপ্তাহ দুয়েকের মধ্যে দেখি বাঁশবন ঝোপ জঙ্গল কেটে সাপ দিবি একটা একশালা ঘর বানিয়ে নিয়েছে। একদিন জমিদার বাবুকে বেনাম ঠুকে গেল। আমরা তো অবাক, লোকটা ডানো টানো পুষছিল নাকি কে জানে। একদিন জমিদার বাবু বিকেলে হাওয়া খেতে বেরিয়েছেন, সঙ্গে আমিও আছি। বাবু বললেন, চল আব্দুল, দেখে আসি লোকটা কিরকম বাড়ি বানিয়েছে। আমি রাস্তাটা চিনতাম, পথ দেখিয়ে নিয়ে গেলাম। বাবু তো বাড়ি থেকে তাজ্জব, কোথায় সেই বাঁশবন লোকটা সব কেটে কুটে দিব্যি একটা ঝকঝকে তকতকে বাড়ি বানিয়েছে।
সামনে পরিষ্কার উঠোন, নিকোনো দাওয়া, শুধু বাড়ির পেছনে একটুখানি ভাসবন রেখে দিয়েছে আর ওই ডোবাটা। বাবুর মুখ খুব গম্ভীর হয়ে গেল। তিনি বাড়ি ফিরে বললেন পরদিন সকালে কালী কিঙ্করকে যেন ডাকা হয়। কালী কিঙ্কর এলে বাবু তাকে যে টাকাটা ধার দিয়েছিলেন সেটা ফেরত চাইলেন। নায়েব মশাইয়ের খাতা কলমের জোরে ততদিনে ওটা 4 ডবল হয়ে গেছে। কালী কিঙ্করের মুখ দেখে মনে হলো তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। সে ভারী কাকুতি মিনতি করতে লাগলো, যাতে তাকে একটু সময় দেওয়া হয় এই আর কি। কিন্তু বাবুর ছিল বড্ড গো, ঠিক আছে। তিনি বললেন পরের দিন যদি সেই টাকা শোধ না দেওয়া হয় তাহলে তিনি বাড়ি ঘরের দখল নেবেন। বলা বাহুল্য, একদিনের মধ্যে কালী কিঙ্করের পক্ষে অত টাকা জোগাড় করা সম্ভব ছিল না। ফলে আমরা পরের দিনই বাড়ি দখল নিলাম। লোকটার যা যা ছিল সব বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। কালী কিঙ্করের মুখ দেখে আমি অবাক হয়ে গেলাম। কালী কিঙ্কর কিচ্ছুটি বলল না, চুপচাপ দেখলো শুধু। তারপর চোখের জলটুকু মুছে কাপড়ের পুটুলিটা বগলে করে ধীরে ধীরে বেরিয়ে গেল। আমরা গিয়ে বাবুকে খবর দিলাম। বাবু খুশি হয়ে আমাকে বললেন, আব্দুল, আজ রাত্রে তুই ওই ঘরটায় থাক, ঠিক আছে? কাল থেকে লোক লস্কর লাগিয়ে দে। আমার ইচ্ছে ওখানে একটা বাগান বাড়ি করব। আমিও তো সেই কথা মতো সেদিন রাত্রে খাবার দাবার খেয়ে আশ্রয় নিই কালী কিঙ্করের বাড়িতে। আর সেই রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটে। ঘরের মধ্যে মাদুর পেতে শুয়েছি। চোখটা লেগে আসবো আসবো করছে। এমন সময় মনে হলো ঘরের চালে কিছু যেন খড় খড় আওয়াজ হচ্ছে। ঘরের মধ্যে একটা দম বন্ধ করা ভ্যাবসা ভাব। খুবই জ্বালাতে গিয়ে দেখি কিছুতে দেশলাই চলছে না। হাতড়ে হাতড়ে দেওয়াল খুঁজে পেলাম, কিন্তু দেওয়াল ধরে ধরে সারা ঘর ঘুরেও না দরজা পেলাম না কোনো জানালা খুঁজে পেলাম। আমার তো ভয় প্রাণ উড়ে গেছে। গলায় গ্রামের মৌলভী সাহেবের দেওয়া তাবিজটা ছিল, সেইটা হাতে কিছুক্ষণ দিয়ে আল্লাহর নাম নেওয়ার পর দেখলাম হাওয়া কিছুটা ঠান্ডা হলো। আমি আবার খুবই ধরাবার চেষ্টা করলাম। এবার দেখি চললো। দেখলাম জানলা দরজাও যেখানে থাকার কথা সেখানেই আছে। এসব দেখে আমি আর থাকিনি, জিনিসপত্র গুছিয়ে সোজা চম্পট দিচ্ছি। পরের দিন সকালে কাছারি বাড়ি গিয়ে কথাটা বাবুর কানে তুললাম। নায়ক মশাইও ছিলেন সেখানে। দুজনে শুনে খানিক ভাবলেন, তারপর বললেন এখন ওখানে কিছু করার দরকার নেই, না বাগান বাড়ি না অন্য কিছু। আরো বললেন এই কথা কাউকে জানাবারও প্রয়োজন নেই। তারপর তো শুনি জমিটা বাবু রাম হাজরাকে বেচে দিয়েছেন। তারপর আমিও ভুলে গেছি আর সবাইও ভুলে গেছে। এই আজ আপনারা এলেন বলে এতদিন বাদে সব মনে পড়লো। কেন বাবু, ওখানে কিছু হয়েছে কিছু? হ্যাঁ, কাকা সামনে চুপ করে বসেছিলেন। এখন তার সম্পূর্ণ অন্য রূপ। পরনে উর্নি ও রক্তাম্বর, মুখখানি একই সঙ্গে উত্তেজিত অথচ গম্ভীর। চোখ দুটো যেন আরো ধারালো আর সতর্ক। বসেছিলাম ঠাকুর মশাইয়ের বাড়িতে, মৈত্র মশাইয়ের ঘরে। আমি আছি, ঠাকুর মশাই আছেন, আর আছেন লক্ষ্মীমণিও। আমি জিজ্ঞেস করলাম, ব্যাপারটা একটু খুলে বলবেন কাকা? মানে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। কি আর বলবো বাবু, মায়ার অভিশাপে
ভালোবাসার অভিশাপ। কি জানো তো, অসহায় মানুষের হা হুতাশ, হাহাকার বড় ভয়ঙ্কর জিনিস। সে না চাইলেও তার কান্না আর দীর্ঘশ্বাস বাতাসে গুমরে গুমরে কাঁদতে কাঁদতে একদিন বিষধর সাপের মতো ফনা তুলে দাঁড়ায়। কালীকিঙ্কর খুব সম্ভবত বড় সাধক ছিলেন। তিনি কোনো অভিশাপ দেননি, কিন্তু তার ফেলে যাওয়া চোখের জলটুকুই আজ সর্বগ্রাসী সর্বনাশী অভিশাপের রূপ নিয়েছে। সামান্য একটা কাঁচা মাটির বাড়ির জন্য এত বড় অভিশাপ? ভুল করছেন ঠাকুর মশাই। ঘর মানে তো শুধু একটা কাঁচা মাটির আস্তানা নয়, ঘর মানে ভালোবাসা। মানুষ তো শুধু চারটে দেওয়াল আর একটা ছাদ ভালোবাসে না। নিজের এক টুকরো সংসার, নিজের শখের বাগান, বারান্দার কোণের রোদ, পোষা কুকুর বিড়াল, নিজের মতো করে একটুখানি বাঁচা, এই সবটুকুই ভালোবাসে। আর সেই ভালোবাসা যদি কোনো কারণে উৎখাত হয়ে যায়, তাহলে তার ওই কান্না জড়ানো মায়াটুকু লেগে থেকে যায়। সে জিনিস বড় ভয়ঙ্কর। অন্ধকারের প্রতিষেধক আলো, ঘৃণার প্রতিষেধক ভালোবাসা। কিন্তু আলোর প্রতিষেধক কি ঠাকুর মশাই? ভালোবাসার অভিশাপ আটকায় কিসে? আমরা চুপ করে রইলাম। এ বড় কঠিন সত্য কথা। জেনে রাখো বাবু, কাউকে তার ভালোবাসার বাস্তু থেকে গায়ের জুড়ে অন্যায়ভাবে উৎখাত করলে ভয়ানক দোষ ঘটে। বাস্তুহারা মানুষের চোখের জলের অভিশাপ বড় সাংঘাতিক। প্রাণদায়ী মধু যেমন কোনো গতিকে পচে গেলে মারাত্মক বিষ হয়ে ওঠে, এও তেমনি। সেই বাস্তু আর ভোগ করা যায় না। কি হয় কাকা? তাতে প্রেত যক্ষর অভিশাপ লাগে। যে বা যারা সেই বাস্তু ভোগ করার চেষ্টা করে, প্রেত যক্ষ তাদের তিলে তিলে কষ্ট দিয়ে মারে, যতক্ষণ না সেই বাস্তু আবার মানুষ শূন্য হয়। কপালমা, আমাদের কি হবে? কি হবে আমাদের? আমি আমার সন্তানগুলোকে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো? চিন্তা করবেন না মা, আমরা যখন আছি তখন কিছু একটা তো ব্যবস্থা হবে। তাছাড়া আপনি একা নন, আপনার স্বামী কিন্তু এখনো আপনাদের ছেড়ে যাননি। আপনাদের একটা গতি না করে তিনি এই পৃথিবীর মায়া কাটাতে পারছেন না। সামান্য ইতস্তত করে বললাম, মানে বুঝলাম না কাকা। মানে আপনি বলছেন যে বিমল কৃষ্ণর মানে বিয়ে মানে প্রেতাত্মা এখনো এখানে আছেন? প্রেত কাকে বলে ভবতারণ? সংস্কৃতে ই ধাতু বা ক্রিয়াপদের অর্থ হলো যাওয়া, চলে যাওয়া। সেই ধাতুর নিষ্পন্ন পদ হলো ইতঃ, অর্থাৎ গত। তার সঙ্গে প্র মানে প্রকৃষ্ট উপসর্গ যোগ করলে হয় প্রেত। যিনি প্রকৃষ্টভাবে চলে গেছেন, যার আর কোনো পিছুটা নেই, তিনিই প্রেত। অথচ আমরা এর অর্থই জানি না। শব্দটা শুনলেই ভাবি অনিষ্টকারী অশুভ শক্তি বুঝি। বিমল কৃষ্ণ শুধু যে এখনো জাগতিক বন্ধন কাটিয়ে উঠতে পারেননি তা নয়, তাকে পিতৃলোক থেকে বারবার নেমে আসতে হচ্ছে প্রেত যক্ষের ছোবল থেকে নিজের পরিবারকে রক্ষা করার জন্য। ঝট করে যেন চোখের সামনে থেকে একটা পর্দা সরে গেল। রুদ্ধশ্বাসে বলে উঠলাম,
ও মানে তাহলে সেদিন মুস্তাফা ড্রাইভারের স্টিয়ারিং? হ্যাঁ ভব, সেদিন তিনি গাড়ি চাপা পড়ার হাত থেকে নিজের ছেলেকে রক্ষা করেছেন। শুধু তাই নয়, যতবার প্রেত যক্ষর অভিশাপের থাবা নেমে আসতে চেয়েছে তার পরিবারের উপর, ততবার তিনি ঢাল হয়ে দাঁড়িয়েছেন। কিন্তু তিনি জানেন এই পৈশাচী শক্তির সঙ্গে তিনি আর বেশি দিন পেরে উঠবেন না। হাজার হোক তার শক্তি, মানুষই। অপ্রাকৃত অপশক্তির সঙ্গে যুঝবার শক্তি তার বেশি নেই। এই মরক পৃথিবীর সঙ্গে তার মায়ার বাঁধন আলগা হয়ে আসছে প্রতি মুহূর্তে। তাই সেদিন তিনি আমার উপস্থিতি টের পেয়ে ধুলোর ঝড়ের সংকেত দিয়ে ডেকে এনেছিলেন তার ভিটে। শুনে গায়ে কাঁটা দিয়ে উঠল। জিজ্ঞেস করলাম, কি সেই শক্তি কাকা, যার জোরে সাধারণ মানুষই আত্মাও অমন মহাক্রূর, মহাভৈরব, মহাপৈশাচী পাপজনির সঙ্গে সমান স্পর্ধায় রুখে দাঁড়াতে পারে? ভালোবাসা বাবু। মোমবাতির আলোটা কাকার মুখে নরম হয়ে এলো। ভালোবাসা, নিজের স্ত্রী পরিবারের প্রতি ভালোবাসা, যত্ন দিয়ে, স্নেহ দিয়ে, সর্বস্ব দিয়ে বড় করা সংসারের প্রতি ভালোবাসা, নিজের কাছের মানুষগুলোকে সুখী যাওয়ার প্রতি ভালোবাসা। জেনে রেখো ভব, ভালোবাসাই হলো সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু। কিছুক্ষণ সবাই চুপ করে রইলাম। দেখলাম কাকার চোখের কোণায় জল চিকচিক করছে। লক্ষ্মীমণি কান্না জড়ানো স্বরে বললেন, কিন্তু এই প্রেত যক্ষের হাত থেকে উদ্ধার পাওয়ার উপায় কি বাবা, কি? মা, আমি এই বিপদ থেকে আপনাদের উদ্ধার করতে পারি, কিন্তু সে বড় জটিল পথ, অতি সাংঘাতিক পুজো। তার উপচারও বিচিত্র এবং আয়োজনও বিপুল। পূজার আচার আয়োজনের সামান্যতম ত্রুটিতে সংকল্পকারী সব অংশে নির্বংশ হবে, পূজারীও বাঁচবে না। আমি পারি এই পূজা করতে, কিন্তু আপনি কি রাজি হবেন? আগের দিন সন্ধ্যায় কাকা জল ছিটিয়ে আসার পর বাড়ির গোমট ভাব কেটেছে, কোনো ভয়ের ব্যাপারও ঘটেনি। আমি পারবো, আমি আমার ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে সব সব করতে পারি ঠাকুর, কিন্তু আমাদের কাছে যে বেশি পয়সা কড়ি নেই। ভয় পাবেন না মা, আপনি তো অপরাধী নন, কেবল ভয়ানক বাস্তুদোষে এত কষ্ট পাচ্ছেন। দেখবেন আপনার উপায় উপচার ভগবান নিজে জুটিয়ে দেবেন। ঠাকুর, কি সেই উপায়? উপায় একটিই আছে মা, সে হচ্ছে মা চণ্ডাল কালীর পুজো। একমাত্র তাকে সন্তুষ্ট করতে পারলেই প্রেত যক্ষর অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু এই পুজো গৃহস্থের পক্ষে নিষিদ্ধ। একমাত্র পূর্ণাভিষিক্ত কৌল সাধক ছাড়া চণ্ডাল কালীর পুজো আর কারো করার অধিকার নেই। আমি একজন কৌল সাধক মা, আমি করব এই পুজো, কিন্তু এর উপচার আপনাকে এনে দিতে হবে এবং সব কটি উপচার সম্পূর্ণ নিখুঁত হওয়া চাই। বিন্দুমাত্র বিচ্যুতিতে মহা অনর্থ হয়ে যাবে। কি কি লাগবে ঠাকুর মশাই, আমাকে বলুন, আমি দেখছি। কাকা একটা হাতে লেখা ফর্দ এগিয়ে দিলেন। সর্বনাশ! সেই পুজো উপাচারের ফর্দ দেখে তিনজনেই মাথায় হাত দিয়ে বসে পড়লাম। অর্ধেক গাছপালা আর লতার নামই শুনিনি কখনো। বিরঙ্গ, চাকুন্দে বীজ, কুড়ো, পুনর্নবা, ক্ষেত পাপড়া, গুঞ্জামুল আর কত কি! শুধু কি তাই, তার প্রকারভেদ কত,
ডালিম গাছে বেড়ে উঠেছে এমন গুলঞ্চলতা, মঘা নক্ষত্রে তোলা হয়েছে এমন শ্বেত কুচের মূল, চিতি কাঁকড়ার ঘি, কালো মোষের পায়ের লোম, আরও অনেক কিছু। তার সঙ্গে অসময়ের ফলমূলাদি তো আছেই। আমাদের মুখ দেখে স্মিত হাসলেন মৈত্রমশাই। আপনারা বৃথা চিন্তা করবেন না, যার পুজো তিনিই করিয়ে নেবেন। আপনারা শুধু বিশ্বাসটুকু রাখবেন, ব্যাস। আর কালকে অমাবস্যা, আমি কালী পুজোয় বসবো। ঠাকুর মশাই, তন্ত্র ধারক কিন্তু আপনিই হবেন। তোমরা বললে বিশ্বাস করবে কিনা জানি না, কাকাবাবুর কথা আশ্চর্যজনকভাবে ফলে গেল। পরের দিন সকাল সকাল প্রাতঃকৃত স্নানাদি করে ঘরের বাইরে বেরিয়েছি, দেখি এক বৃদ্ধ ঘরের দরজায় দাঁড়িয়ে। দেখেই বোঝা যায় সমাজের দরিদ্র স্তরের মানুষ। আমাকে দেখেই প্রণাম ঠুকে ভারী কুণ্ঠা ভরে বললেন, পেন্নাম বাবু, আমি জেলেপাড়ার জগন্নাথ। তো বাবু, শুনলাম আপনাদের নাকি চিতি কাঁকড়ার ঘি চাই, কি যেন পুজোয় লাগবে। সে আমার কাছে ছিল গো বাবু অল্প, একটুখান তাই নিয়ে এসেছি। হাজার হোক বাবার পুজো, সবার মঙ্গল হবে বটে, তবে পুজোটা যেন দেখতে পাই বাবু। হ্যাঁ, ভগবানের পূজা দর্শনে সবার অধিকার, ভক্তের তো সর্বাগ্রে। কিন্তু সে কথা বলার আগেই দেখি এক প্রৌঢ় দম্পতি ঢুকছে। এসে আভূমি প্রণত হয়ে বললেন, আমরা বেদ বেদানি গো বাবু, শুনলি তোমরা নাকি সাপের হাড় খুঁজছ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো না এটা চলবে নাকি। আমি অবাক হওয়ার আগেই দেখলাম ঠাকুর মশাই বেড়া ঠেলে ঢুকছেন। তার মুখে বিহবল ভাব, পেছনে লম্বা লাইন, আর সেই লাইনে দাঁড়ানো লোকেদের হাতে ছোট বড় বিভিন্ন ঝুড়ি। ঠাকুর মশাই বিহবল স্বরে বললেন, এইসব কি হচ্ছে ভবতারণ, কিছু বুঝতে পারছো? তোমরা তো জানো অলৌকিক জিনিসে এমনিতেই মানুষের আগ্রহ বেশি। তার ওপর সেকালে গ্রামগঞ্জের নিস্তরঙ্গ জীবনে এসব ঘটনা ঘটা মানে চারিদিকে হইচই পড়ে যাওয়া। কিন্তু কি করে যে এক রাতের মধ্যে লোকমুখে খবর ছড়িয়ে পড়ল, সে আমার কাছে আজও এক রহস্য। স্তম্ভিত হয়ে দেখলাম ঠাকুর মশাইয়ের সঙ্গে যারা এসেছেন তারা প্রত্যেকেই কিছু না কিছু পুজোর সামগ্রী হাতে করে নিয়ে এসেছেন। কেউ খালি হাতে আসেননি। আরও আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, এক জিনিস দুজনে আনেনি। এমন অলৌকিক ঘটনা জীবনে দুটি দেখিনি ভাই। সবাই বলছে তারা নাকি লোকমুখে কালী পুজোর কথা শুনে এসেছে। সবাই সে পুণ্যফলের এক কণা অংশ চায়। দেখে নিজের থেকেই হাত দুটো বুকের কাছে জড়ো হয়ে এলো। মায়ের কৃপা ছাড়া এ কি সম্ভব? কিন্তু গোল বাঁধল দুপুরের পর থেকে। দুপুরে খাবার খেয়ে একটু গড়িয়ে নিচ্ছিলাম, ঘুমের চটকা ভাঙল মেঘের গুরুগম্ভীর ডাকে। তাকিয়ে দেখি বিকেল হয়ে এসেছে, আর তার সঙ্গেই শুরু হয়েছে আকাশে মেঘেদের আনাগোনা। দেখতে দেখতে ঘন কালো মেঘের দল আকাশের বুক ছেয়ে ফেলল।
আর তার দিকে তাকালে বুক কেঁপে ওঠে। এতই সর্বনাশী রুদ্রমূর্তি সেই মেঘের। সন্ধে নাগাদ নামল তুমুল বৃষ্টি, আর সেই বৃষ্টির সে কি দাপট! এক হাত দূরে কি আছে দেখাই যাচ্ছে না। মনে হলো প্রকৃতি যেন তার রুদ্র আক্রোশের সবটুকু ঢেলে দিচ্ছে এই ক্ষুদ্র জনপদটির ওপর। মাঝে মাঝেই বজ্রপাতের হুঙ্কারে কেঁপে উঠছে চারিদিক, আর মুহূর্তের আলোয় চোখের সামনে দেখছি বৃষ্টির দাপটে ক্রমশ কুঁকড়ে যাচ্ছে আমার চেনা এই গ্রামটি। রাত 8টা নাগাদ বৃষ্টির দাপট একটু কমে এলে এক প্রকার মরিয়া হয়েই ছাতা মাথায় বেরিয়ে পড়লাম ঠাকুর মশাইয়ের বাড়ির দিকে। আজ যদি পুজো না হয় তাহলে তো মহা অনর্থ হয়ে যাবে। ঠাকুর মশাইয়ের বাড়ি গিয়ে দেখি আর এক আশ্চর্য দৃশ্য। যারা যারা বিভিন্ন পুজোর সামগ্রী হাতে করে নিয়ে এসেছিলেন তারা কেউ এত ঝড় জলেও ফিরে যায়নি। শান্ত মনে অপেক্ষা করছে ঠাকুর মশাইয়ের বাড়িতে। অকৃতদার ঠাকুর মশাই তাঁর ঘরদোর খুলে দিয়েছেন এই রবাহুত অতিথি অভ্যাগতদের জন্য। মহিলারা ঘরের দখল নিয়েছেন, বিশেষ করে রান্নাঘরে। ইতিমধ্যেই আশেপাশের বিভিন্ন বাড়ি থেকে রান্নার বাসন কোসন এসে গেছে, আর এসে গেছে চাল, ডাল, আলু, পটল ইত্যাদি। সমবেত মহিলারা তাই দিয়েই চালে ডালে খিচুড়ি রাঁধছেন। তাদের মধ্যে যেমন সেই সকালে দেখা বেদেনী আছেন, তেমনই আছেন ব্রাহ্মণ বাড়ির সধবা মহিলারা। একটু পরেই দেখলাম মায়েদের দল হাতে হাতে সেই খিচুড়ি শালপাতার ডোঙায় তুলে দিচ্ছেন উপস্থিত অভ্যাগতদের হাতে। দৃশ্যটা দেখে চোখে জল চলে এলো ভায়া। ক্ষুধার্ত মানুষকে তৃপ্তি সহকারে খেতে দেখার মধ্যে একটা অদ্ভুত আনন্দ আছে। শাস্ত্রে বলে জ্ঞান দান নাকি সর্বোত্তম দান। আমি বলি ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার থেকে মহত্তম দান আর কিছুতে নেই। একটু পরেই কাকার ঘরের দরজা খুলে গেল। মৈত্রমশাই একটা লাল রঙের ধুতি পরে বাইরে এসে দাঁড়ালেন। আমি দৌড়ে গেলাম ওর কাছে, বললাম, কাকা, বলছি যে এত বৃষ্টিতে পুজো হবে তো? কাকা একবার সমবেত জনতার দিকে তাকালেন, তারপর আমাকে বললেন, ভগবানের চাইতে ভক্তের ভালোবাসার জোর বেশি ভবতারণ। আজ এত লোক এসেছে মায়ের পুজো দেখবে বলে, বেটির সাধ্য কি যে পুজো না নিয়ে যায়? বলতে বলতেই দেখি সেই বেদেনী এক ডোঙা খিচুড়ি নিয়ে দৌড়ে এলো কাকার কাছে। একগাল হেসে বলল, ঠাউর, খিচড়িটা খাইয়া লাও দেহি, না খাইয়া দাইয়া পুজো করবা কেমন কইরা? 24 ঘন্টার মধ্যে কাকার চোখে দ্বিতীয়বার জল দেখলাম। তিনি ডোঙাটা হাতে তুলে মাথায় ঠেকিয়ে বললেন, জয় মা, জয় মা। মা ভালোবেসে সন্তানের মুখে যা তুলে দেন তাই প্রসাদ। সেই 5 মেশালি খিচুড়ি আমিও খেয়েছিলাম ভায়া। সে স্বাদ এখনো মুখে লেগে আছে, যেন অমৃত।
পরে ঠাকুরমশাইকে একবার জিজ্ঞেস করেছিলাম এর কারণ। ঠাকুরমশাই হেসে বলেছিলেন, ভক্তি ভব ভক্তি। ভোগের খিচুড়ি আর সাধারণ খিচুড়ির এই একটাই তফাৎ। ও স্বাদ দেবতার প্রতি নিজের ভক্তি উৎসর্গ করার স্বাদ। ও স্বাদ ভালোবাসার। ভালোবাসা আর পুজোর মধ্যে কোনো তফাৎ নেই ভব, কোনো তফাৎ নেই। শেষমেশ কাকার কথাই ফলে গেল। কার্যক্ষেত্রে দেখা গেল কাকার সেই বেটির পুজো নেবার ইচ্ছেটা আমাদের পুজো দেওয়ার ইচ্ছের থেকে বেশি, বই কম না। রাত 10টা নাগাদ বৃষ্টি ধরে আসতে আমরা সদল বলে রওনা দিলাম লক্ষ্মীমণির বাড়ির দিকে। ঠিক মাঝরাতে লক্ষ্মীমণির বাড়ির পেছনে ডোবাটার সামনে পুজো শুরু হলো। কোনো মূর্তি নেই, কেবল মাটিতে একটি অষ্টদল পদ্মমণ্ডল যন্ত্র আঁকলেন কাকাবাবু। নিমকাঠ আর শ্মশান সংলগ্ন নদীর চরের বালি দিয়ে যজ্ঞের বেদি করা হলো। ঠাকুরমশাই তন্ত্রধারক হলেন। আমি ব্রাহ্মণ সন্তান বলে সঙ্গে রয়ে গেলাম এটা ওটা এগিয়ে দেওয়ার জন্য। বাকি লোকজন দূরে দাঁড়িয়ে পুজো দেখতে লাগলো। কাকা শুধু আরো দুজনকে ডেকে নিলেন। চিতি কাঁকড়ার ঘি আনা সেই বৃদ্ধ জেলে আর সর্পাস্থি কিলক আনা সেই বেদেকে। তাঁরা দুজনে জবুথবু হয়ে দাঁড়ালেন। কাকা প্রথমে ঋষির ন্যাস, তারপর করাঙ্গ ন্যাস এসব শেষ করে পুজোয় বসলেন। উদাত্ত কণ্ঠে মন্ত্র আবৃত্তি করতে লাগলেন। অঞ্জনাদ্রিনিভাং দেবী শ্মশানালয় বাসদিনীম রক্তনেত্রাং মুক্তকেশিং শুষ্ক মাংসাতি ভৈরবাম পিঙ্গাঙ্খিং বাম হস্তেন মদ্যপূর্ণ সমাংসকং সদ্যকৃত শিরদক্ষ হস্তেন দদতিং শিবাম। ভোর অবধি পুজো চলল। কাকা একবারও মন্ত্রোচ্চারণ থামাননি। যজ্ঞ চালিয়ে গেছেন আর একের পর এক সংগ্রহ করা পুজোর উপকরণ আহুতি দিয়ে গেছেন। আর সেসব এগিয়ে দিয়েছেন সেই অন্তজ শ্রেণীর মানুষ দুজন। পুজো শেষে একটি মস্ত মাটির হাঁড়ি থেকে দামোদরের জল ঢেলে সেই যজ্ঞের আগুন নিভিয়ে দিলেন কাকা। যন্ত্রটি মুছেও দিলেন। সেই জল যজ্ঞের পোড়া কাঠ, ছাই, অজস্র বেলপাতায় সাজানো প্রসাদের কণা, অসংখ্য প্রসাদী ফুলের এক একখানি পাপড়ি দূর দূরান্ত থেকে আসা লোকে আঁচলে কোঁচড়ে করে নিয়ে গিয়েছিল। পূজাস্থলে যাতে ভবিষ্যতে কারো পা পড়ে অশুদ্ধ না হয়ে যায়, তাই কাকা পূজা বেদিতে একখানি বেলগাছ পুঁতে দিলেন। তবে আমার আশ্চর্য হওয়ার আরো বাকি ছিল। পুজো শেষ হওয়ার পর প্রসাদ দিতে গিয়ে সেই বেদে দম্পতি, সেই জেলে, পুজোর উপকরণ নিয়ে আসা আরো অনেক লোকজন, তাদের কোনো খোঁজই পেলাম না। যেন হঠাৎ করেই হাওয়ায় উবে গেছে লোকগুলো। কাকাকে কথাটা বললাম। তিনি তাঁর সেই ট্রেডমার্ক স্নিগ্ধ হাসিটা হেসে বললেন, মা যে কখন তার পুজোর আয়োজন নিজেই করে নেন সে কেই বা জানে ভব। বাদ দাও বাবা, অত তর্কে কুটবিচারে কাজ নেই। শুধু জেনে রাখো যে স্বয়ং মহামায়া আজ আমাদের মুখে অন্ন তুলে দিয়ে গেছেন। এ সৌভাগ্য কোটিতে গুটিকের মেলে বাবা। আমরা ভাগ্যক্রমে সেই গুটি কয়েক। এর পরদিনই সেই গ্রাম ছেড়ে চলে আসি। কয়েক মাস পর একটি চাকরি পেয়ে উত্তরবঙ্গে চলে যাই।
সেখানেই একদিন অফিসে চণ্ডী খুড়োর বড় ছেলে ফোন করলেন খুড়োর মৃত্যু সংবাদ দিয়ে। এ কথা সে কথায় লক্ষ্মীমণিদের কথা জিজ্ঞেস করলাম। দাদা হেসে বললেন তারা ওই ভিটেতে বহাল তবিয়তে আছে। ওই দিনের পর আর কেউ কখনো ভয় পায়নি। ইনি সেই কাকাবাবু না, যিনি আপনাকে সেই আসামের জঙ্গলে রক্ষা করেছিলেন? হ্যাঁ, ঠিকই বলেছ ভায়া, তিনি সেই কাকাবাবু। সেবারেই কাকার সঙ্গে আমার প্রথম দেখা। তারপরে অবশ্য আরো বেশ কয়েকবার হয়েছে, আর প্রত্যেকবারই খুব অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে। তাহলে পরের গল্পটা শুনবে নাকি? হ্যাঁ, গল্প বলা কাজ অফিসিয়ালে আজকে তোমরা শুনলে অভিক সরকারের লেখা প্রেতচক্ষু গল্পের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। গল্প পাঠে নায়ক মশাই ও চাটুর্যে মশাইয়ের ভূমিকায় শুভ্রনীল, ব্যাগ ও পুরোহিত মশাইয়ের চরিত্রে প্রবাল, আব্দুল, জমিদার ও মৈত্র মশাইয়ের চরিত্রে অভিক, বিনু ও বেদিনীর চরিত্রে ঐশী, লক্ষ্মীমণির চরিত্রে সৌমি, বংশীর চরিত্রে সৈকত। সাউন্ডস্কেপ ডিজাইন অভিক, পোস্টার ডিজাইন ব্রতপ্রিয়া ও প্রবাল। সমগ্র পর্ব পরিচালনায় অভিক এবং গল্পের সূত্রধার আমি প্রবাল। দেখা হবে আগামী সপ্তাহে আরও এক নতুন গল্প নিয়ে। টিল দেন প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল গল্প বলা কাজ অফিসিয়াল, ইয়োর গল্প পার্টনার।